শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৬২। আবিরের কথা শুনে মেঘের কোমলপান হৃদয় মুষড়ে উঠল। সহসা উদাস চোখে তাকালো আবিরের পরিশ্রান্ত দৃষ্টতায়। আবিরের দুচোখ বন্ধ, ব্যর্থতার গ্লানি মুখে ফুটে উঠেছে। কোনো এক অজ্ঞাত ক্লেশে আবিরের বুকের ভেতরটা ভারী হয়ে আছে। মেঘ রাশভারী কণ্ঠে বিড়বিড় করল, আপনি আমার পাশে থাকলে আমি সব ঝড় নীরবে সয়ে যাব। আবির দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল। এক পলক মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, নগর জুড়ে বৃষ্টি নামুক, আমায় সুরে ভাসিয়ে ফেলুক, তবুও সহিষ্ণুতায় তোকে পূর্ণতা রাখুক। আবির মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। সময় যত এগুচ্ছে পরিস্থিতি ততই বেসামাল হচ্ছে। মনের আড়ালে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো বিষাক্ত হতে শুরু করেছে। সপ্তাহ কেটে যাচ্ছে। আবিরের ভাবগতিক এসেছে বিশাল পরিবর্তন। বাসায় ফেরার পর থেকে আবির একদম নিশ্চুপ হয়ে গেছে। আব্বু চাচুদের সাথে কোনো প্রকার কথা বলে না, এমনকি ঠিকমতো বাসায়ও ফিরে না। ৩টা প্রজেক্ট শেষ হয়েছে, বাকি দুটোর কাজ একটা হাতে সামলাচ্ছে। কখনো রাত ২টা বাসায় ফিরে, কখনো আবার ফিরেও না। মেঘ দিনে কয়েকবার করে কল দিয়ে আবিরের খোঁজ নেয়, তবে ইদানিং আবির মেঘের সাথেও তেমন কথা বলে না। সব সময় দায়সারা ভাব নিয়ে কথা বলে। মেঘ কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দেয়, কিন্তু নিজে থেকে কিছু বলে না। মেঘ কিছুদিন যাবৎ বিষয়টা খেয়াল করছে। আবিরকে জিজ্ঞেস করেছে, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। আবিরের নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা। মোজাম্মেল খানও ইদানিং আবিরের সাথে বেশ শান্ত স্বরে কথা বলেন, কিন্তু আলী আহমেদ খানের মনে আবিরের প্রতি ক্ষোভের অন্ত নেই। আজ সকালে খাবার টেবিলে সবার উপস্থিতিতে আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার যে আগামীকাল ফ্লাইট, এটা কি সবাই জানে? বড় আব্বুর মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘ অতর্কিতে চোখ বড় করে তাকালো। আবির এক নজর মেঘকে দেখে গম্ভীর স্বরে বলল, না, বলা হয়নি এখনো। মালিহা খান কথাটা শোনা মাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিসের ফ্লাইট? আলী আহমেদ খান মেকি স্বরে বললেন, কেন, তোমার আদরের ছেলে তোমাকে কিছু জানায়নি? মালিহা খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, আবির, কিছু বলছিস না কেন? আবির মাথা নিচু করে গাম্ভীর্যের স্বরে জবাব দিল, একটা প্রজেক্টের কাজে কয়েক মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। অপ্রত্যাশিত বাক্য কর্ণকুহরে প্রবৃত্ত হওয়া মাত্রই মেঘে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আখি যুগল পূর্বের তুলনায় আরও বেশি প্রশস্ত হয়ে গেছে। বুকের ভেতরে কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে মেঘের হৃদয় উষ্ণ, অনুভূতিরা মেঘের গলা চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে পারছে না। বুকের ভেতরে তোলপাড়, চোখে মুখে ফুটে উঠতে বেশি সময় লাগলো না। মেঘের দৃষ্টি নীরের, চোখে নেই কোনো লুকোচুরি, ভ্রুযুগল কুঁচকে আছে। দৃষ্টি জুড়ে আহাজারি, দুচোখ ছলছল করছে। মালিহা খান আর্তনাদ করে উঠলেন, পড়াশোনার নাম করে ৭ বছর দূরে ছিলি। কিচ্ছু বলিনি আমি, আর সহ্য করতে পারবো না। কোথাও যাবি না তুই? মালিহা খান আলী আহমেদ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আপনারা কি শুরু করেছেন? ব্যবসার নাম করে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যা তা আচরণ করছেন। আমার ছেলে কোথাও যাবে না, টাকা পয়সার প্রয়োজন নেই। আমি চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, আমি তোমার ছেলেকে জোর করিনি। তোমার ছেলে নিজে বুঝে শুনে প্রজেক্ট নিয়েছে। তাছাড়া এই সিদ্ধান্ত আরও ৪-৫ মাস আগেই নেওয়া হয়েছে। তোমার ছেলে বাসায় কাউকে বলতে বারণ করেছিল, তাই বলিনি। আগামীকাল ফ্লাইট, এর জন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে। মালিহা খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোর আব্বু কী বলছে আবির? আবির মায়ের হাতে হাত রেখে শীতল কণ্ঠে বলল, মাত্র কয়েক মাসের ব্যাপার আম্মু, এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না, কথা দিচ্ছি। আবিরের ভেজা কণ্ঠের কথা শুনেও মালিহা খান নিজেকে সামলে নিতে পারলেন না। কান্নারত কণ্ঠে বললেন, তোদের যা ইচ্ছে কর, আমি আর কিছুই বলবো না। মালিহা খান নিজের রুমে চলে গেছেন। হালিমা খান আর আকলিমা খানও সেদিকে ছুটলেন। সবাই ঘাড় ঘুরিয়ে মালিহা খানের রুমের দিকে তাকিয়ে আছে, অথচ মেঘের নজর আবিরের অভিমুখে।
আশেপাশের ভ্যাপসা গরমে মেঘের শরীর ঘেমে যাচ্ছে, তবুও ভাতের প্লেটে হাত রেখে নিস্তব্ধ হয়ে চেয়ে আছে। আবির মেঘকে দেখে সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিয়েছে। গত 1 সপ্তাহ যাবৎ আবির মেঘের চোখে চোখ রাখে না। সামনাসামনি দেখা হলেও মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায়। তাছাড়া যথাসম্ভব বাসা থেকে দূরে থেকেছে। আজও আবির সেই চোখে তাকাতে পারছে না। ওই দু চোখে তাকালে আবির বিধ্বস্ত হয়ে যাবে। যখন থেকে প্রজেক্ট বিষয়ে কথা হয়েছে তখন থেকেই আবির মেঘকে অল্প বিস্তর বোঝাতে শুরু করছে। সরাসরি না বললেও কৌশলে অনেকবারই বুঝিয়েছে। যেই মিনহাজের প্রতি আবিরের একরাশ আক্রোশ ছিল, যারা মেঘের আশেপাশে ভিড়লেও আবিরের মেজাজ গরম হয়ে যেত, সেই মিনহাজদের সাথে জোরপূর্বক মেঘের সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে, যাতে আবিরের অবর্তমানে নিজেকে নিঃসঙ্গ মনে না হয়। মেঘকে সর্বক্ষণ সহিষ্ণু আর ধৈর্যের কথাই বলে এসেছে। আলী আহমেদ খান হঠাৎ ভনিতা না করেই জিজ্ঞেস করে, কেন আবির, তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাও? আবির সটান দাঁড়িয়ে চোয়াল শক্ত করে জবাব দিল, না, আমার কিছু বলার নেই। আবির বেসিন থেকে হাত ধুয়ে সরাসরি আম্মুর রুমে চলে গেছে। একে একে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে, অথচ মেঘ তখনও থম মেরে বসে আছে। মেঘের নীরবতায় চারপাশ স্তব্ধ হয়ে আছে। তানভীর এক পলক মেঘকে দেখে কিছু না বলেই উঠে গেছে। মিম দু তিনবার মেঘকে ডেকেছে, কিন্তু মেঘ পাথরের মতো শক্ত হয়ে আছে। এতক্ষণ যাবৎ বুকের ভেতরে যে তোলপাড় চলছিল, এখন তার ছিটে ফোঁটাও বাহিরে প্রকাশ পাচ্ছে না। ছলছল করা দু চোখের পানি শুকিয়ে গেছে। গলায় আটকে যাওয়া নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেছে। আবির, আলী আহমেদ খানেরা সবাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে সেই যে দেয়াল ঘেঁষে ব্যালকনিতে বসেছিল, সারাদিন 1 ইঞ্চিও নড়েনি। সূর্যের প্রখর উত্তাপ নীরবে সহ্য করে নিয়েছে আর মনে মনে আবিরের কথা ভাবছে। আবির বলেছিল কাউকে অনেক বেশি সহিষ্ণু হতে হবে। মেঘ সেদিনের কোনো এক ঝড়ের আশঙ্কা করেছিল, তবে সেই ঝড়টা যে তাকে প্রস্তরে পরিণত করবে সেটা বুঝতে পারেনি। মেঘের ফোনে একের পর এক কল বাজছে। মিম কিছুক্ষণ পর পর দরজায় এসে ডাকছে, কিন্তু মেঘ ব্যালকনি থেকে একবারের জন্য উঠছে না। সরাসরি রোদের প্রখরতা কখনই সহ্য করতে পারে না মেয়েটা অল্পতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, অথচ আজ দিব্যি ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাথা ব্যথা অনুভূত করার মতো শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। রুমে এসে ফোন হাতে নিতেই দেখল আবিরের নাম্বার থেকে অনেকগুলো কল আসছে। অন্য সময় আবিরের নাম্বার থেকে একটা কল আসলে আনন্দে মেঘের মন নেচে উঠত, অথচ আজ কতগুলো কল আসার পরও চোখের কোনো উজ্জ্বলতা নেই। শুকনো ঠোঁটের হাসি রেশ মাত্র নেই। কান্নায় মেঘের বুক ফেটে আসছে, তবুও কাঁদতে পারছে না। এমন সময় আবির আবারও কল দিয়েছে। মেঘ কাঁপা কাঁপা হাতে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আবিরের হুঙ্কার আসলো, তুই কি আমাকে বাঁচতে দিবি না? আবিরের এমন হুঙ্কারে মেঘ অপ্রস্তুত হয়ে গেছে। দীর্ঘ সময় নিশ্চুপ থাকায় মেঘের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আবির গম্ভীর কণ্ঠে আবারও বলল, আমি মারা গেলে শান্তি পাবি? মেঘ গলা খাকারি দিয়ে আর্তনাদ করে উঠল, বাজে কথা বলবেন না প্লিজ। আবির নিচু স্বরে বলল, এতগুলো কল দিলাম, একবারের জন্য রিসিভ করার প্রয়োজন মনে করলি না, এটা কি ঠিক? মেঘ আমতা করে বলল, ফোনের কাছে ছিলাম না। কোথায় ছিলি? মেঘ নিশ্চুপ। আবির কিছুক্ষণ নীরব থেকে আবারও প্রশ্ন করল, দুপুরে খেয়েছিস? না। আবির শক্ত কণ্ঠে বলল, তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যাবতীয় কাজ শেষ করে একবারে রেডি হয়ে বাসা থেকে বের হবি, আমার যেন অপেক্ষা করতে না হয়। মেঘ ভনিতা ছাড়াই বলল, আমি বের হব না। আবির খানিকটা রাগী স্বরে বলে উঠল, আমি সিদ্ধান্ত চাইনি মেঘ, তোকে 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাইছি। মেঘ আর কিছু বলতে পারল না। তীব্র অনিচ্ছা সত্ত্বেও 1 ঘন্টার আগেই বাসা থেকে বেরিয়ে রিকশায় করে রওনা দিল। বাসায় একমাত্র মিমকে বলে বেরিয়েছে। মালিহা খান সারাদিন কান্নাকাটি করে ঘুমিয়েছেন। হালিমা খান সেখানেই বসে আছেন। আকলিমা খান আদিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়েছেন। মেঘ কিছুটা সামনে এগুতে আবিরকে দেখল। মেঘকে দেখেই আবির জিজ্ঞেস করল, খেয়ে এসেছিস?
মেঘ উপর নিচে মাথা নাড়ল। পশ্চিমা আকাশে সূর্যের রক্তিম আভায় ছেয়ে আছে। আবির যথারীতি মেঘের পাশে রিকশাতে বসল। ব্যস্ততম শহরে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কোনো স্থান নেই। উদ্দেশ্যহীন গন্তব্যে রিকশা চলছে, কারো মুখে কোনো কথা নেই। কিছুটা নির্জন জায়গায় আবির রিকশা থামাতে বলল। রিকশা থেকে নেমে দুজনে হাঁটতে শুরু করলো। মেঘের চিবুক নামানো। কিছুটা এগুতেই আবির খুব ঠান্ডা গলায় বলল, সবাই শুনলে কষ্ট পেত, তাই আমি আগে কাউকে কিছু বলিনি, কিন্তু আমার এখন যাওয়াটা খুব প্রয়োজন। আশা করি তুই অন্তত পক্ষে বুঝবি। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল, প্রয়োজন হলে অবশ্যই যাবেন। আবির ভ্রুকুচকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তুই কি এখনো রেগে আছিস? মেঘ হালকা হেসে বলল, না। সামনাসামনি দুটো চেয়ারে দুজন বসেছে, 2 কাপ চাও অর্ডার করেছে। আবিরের চোখ মাটিতে স্থির হয়ে আছে। মেঘের চোখের দিকে 1 সেকেন্ডের জন্যও তাকাতে পারছে না। মেঘ এক দৃষ্টিতে তাকে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আপনার কি শরীর খারাপ? আবির চোখ মুখ মুছে ঠিক করে বসলো। ধীরে ধীরে এপাশ ওপাশ মাথা নেড়ে কাঁধ উঁচিয়ে শীতল কণ্ঠে বলল, চল উঠি। আবিরের অস্বস্তি বুঝতে পেরে মেঘ আর কিছু বলল না। কাপে তখনও অর্ধেক চা আছে, সেভাবেই কাপ রেখে দিয়েছে। মেঘের মন ভালো করতে বাসা থেকে বের করে আনছিল আবির, অথচ বুকের ভেতরে হাহাকার, নিজেই অস্বস্তিতে পড়ে গেছে। সময় নষ্ট না করে মেঘকে নিয়ে সরাসরি শপিং করতে গেল। বেশ কয়েকটা শপ ঘুরে মেঘের জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছে। ফোনের সাথে কানেক্ট করে মেঘের হাতে পরিয়ে দিতে গুরুভার কণ্ঠে বলল, আজকের পর থেকে ঘুম আর গোসল ব্যতীত সর্বক্ষণ এটা পরে রাখবি। তোর অবহেলায় আমার একটা কল যদি মিস হয়, তারপর বুঝবো। মেঘ নীরবে চোখ তুলে তাকাতেই আবিরের সাথে দৃষ্টি বিনিময় হলো। অতর্কিতে আবির নিজের চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ভ্রুকুচকে বলল, ওখানে গেলে কি আপনার আমার কথা মনে থাকবে? আবির চটজলদি বলে উঠল, মনে থাকবে না কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলে, বাসায় যাব না? আবির ভ্রুকুচকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেবল আজকের রাতটাই, কাল থেকে হুটহাট জোর করার মতো কেউ থাকবে না, তুই তোর মতো থাকতে পারবি। মেঘ চোখ গোল গোল করে তাকালো। ততক্ষণে আবির সামনে চলে গেছে। মেঘও পিছু পিছু হাঁটতে শুরু করলো। টুকিটাকি কেনাকাটা শেষে বেরিয়েছে। আজ কারো মুখেই তেমন কোনো কথা নেই। অনেকটা সামনে এগুতেই দেখলো মেলা চলেছে। সন্ধ্যার পর রাস্তায় বেশ ভিড় জমেছে। আবির মেঘের ডান হাত শক্ত করে ধরে রেখেছে। মেঘ উদাস ভঙ্গিতে আশেপাশের মানুষজন দেখছে। কত কত কাপল ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে, একসঙ্গে বসে খাচ্ছে। এইসব দেখে মেঘের খুব বুক খুঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। আচমকা তাকালো হাতের দিকে। নিজের অজান্তেই মুচকি হেসে বলল, নিয়তির নির্দয়তার নিমিত্তে এই মানুষটা আমার হয়েও আমার না। মেঘের আনমনে আশেপাশে তাকানো দেখে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেলায় যাবি? মেঘ ডানে বামে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে মুখে বলল, যাব না। আবির মৃদু এসে সামনে থেকে 2টো টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। আবির অতি সদর্পণে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। বাসায় এত কাচের চুড়ি থাকা সত্ত্বেও মেঘ একটা দোকানে দাঁড়িয়ে নতুন ডিজাইনের কাচের চুড়ি দেখছে। মেঘের চুড়ির প্রতি কৌতূহল দেখে আবির খুব যত্ন সহকারে চুড়ির ভেতরে 3 আঙুল ঢুকিয়ে পরীক্ষা করে সুন্দর ডিজাইনের 3 সেট চুড়ি মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো দেখ। মেঘের হাতে অলরেডি সেম ডিজাইনের 1 সেট চুড়ি। আবির সেটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল, এগুলো তোর হাতে বড় হবে, ওইগুলো পর। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে তপ্ত স্বরে বলল, কে বলেছে বড় হবে? এগুলো ঠিকঠাক মতো লাগবে। আবির মলিন হেসে বলল, ওয়েট। আবির 2 সেট চুড়ি খুলে আলতোভাবে মেঘের হাতে পরিয়ে দিচ্ছে। বড় চুড়িগুলো ডান হাতে পরিয়েছে। মেঘ অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। আবির চুড়ি আগে গিফট করলেও এই প্রথমবার নিজের হাতে পরিয়ে দিচ্ছে। চুড়ি পরানো শেষে মেঘ 2 হাতে নাড়িয়ে দেখতে লাগলো। আবিরের দেওয়া চুড়ির সেট খুব সুন্দর মতো লেগেছে। অন্যটা একটু বড় হয় মনে হচ্ছে খুলে পড়ে যাবে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করলো, আমার হাতে ওই চুড়িটা লাগবে এটা আপনি কিভাবে বুঝছেন? আবির 2 চোখ ছোট করে হাসলো। কিছু বলতে গিয়েও থেমে গেল। আশেপাশে তাকিয়ে মেকি স্বরে বলল, থাক, এখানে কিছু না বলি। আবিরের
আবিরের মুখে দুষ্টু হাসি দেখেই মেঘ ভ্রু কুঁচকাল, সঙ্গে সঙ্গে তাকালো দোকানের ছেলেটার দিকে। ছেলেটাও কেমন করে হাসছে। বিরক্তিতে মেঘ বলল, চলুন এখান থেকে। আর কিছু নিবি না? এই দোকান থেকে নিব না। ছেলেটা সঙ্গে সঙ্গে মন খারাপ করে বলল, সরি ভাবি, আমি আর হাসবো না। আপনার যা পছন্দ হয় নিন। অপরিচিত এক ছেলের মুখে ভাবি ডাক শুনে মেঘ অপ্রত্যাশিতভাবে তাকালো। পরপর চোখ তুলে তাকালো আবিরের মুখের পানে। আবিরের ঠোঁটে তখনও হাসি লেগেই আছে। মেঘ এক মুহূর্তের জন্য আবিরের যাওয়ার ঘটনা বেমালুম ভুলে গেল। আবিরের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে নিজেও হাসল। তারপর আদুরে ভঙ্গিতে শুধালো, আর কি নিব? আবির ওষ্ঠযুগল আরো প্রশস্ত করে বলল, হায়রে মেয়েমানুষ, এক সেকেন্ডেই সব ক্রোধ গায়েব। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। আবির সঙ্গে সঙ্গে মেঘের বাহু চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, এই না, তোর যা ভালো লাগে সব নিতে পারিস। আবিরের হাতে থাকা মেঘের বাহু দুই আঙুলে পরক করে মেঘের হাতটা উপরে তুলে মেঘকে দেখিয়ে আবির অকস্মাৎ শক্ত কণ্ঠে বলল, এখন যেমন রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনই পাই। 1 ইঞ্চি এদিক সেদিক হলে সোজা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, কেন? আবির নিরেট কণ্ঠে বলল, আমার বাড়িতে কোনো কঙ্কালের জায়গা হবে না। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির দোকান থেকে দুটো টিকলি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে একটা মেঘের কপালে ধরে মৃদু হেসে বলল, এটা একদম ঠিকঠাক। বেশ কয়েকটা আংটিও দেখে নিল। মেঘের আঙুলে পুড়িয়ে পুড়িয়ে দেখছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের কর্মকাণ্ড দেখছে। আবির খুব যত্ন নিয়ে প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করছে। একটা মেয়ের জীবনে এর থেকে বেশি চাওয়া বোধহয় আর কিছু হতে পারে না। স্বর্ণ কিংবা হীরার চেয়েও অধিক মূল্যবান প্রিয় মানুষের থেকে প্রাপ্ত সময় আর মনোযোগ আর ভালোবাসা। মেলা থেকে কেনা প্রতিটা জিনিসের মূল্য অতি নগণ্য, অথচ মেঘের কাছে সেগুলো খুবই মূল্যবান। মেঘের জন্য কেনাকাটা শেষ করে মিমার আদির জন্য মেলা থেকে কিছু কিছু জিনিস নিয়েছে। মেলা থেকে বেরিয়ে দুজন আবারও হাঁটতে শুরু করলো। এর মধ্যে তানভীরকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। ভিড় ঠেলে আবির মেঘের হাত ধরে হাঁটছে। আবির অবশ্য রিকশা নিতে চেয়েছিল, কিন্তু মেঘের আবিরের সঙ্গে হাঁটতে খুব ইচ্ছে করছিল, তাই রিকশায় উঠেনি। এই যে আবির মেঘের হাতটা শক্ত করে ধরে আছে, এতেই মেঘের বিষাদ ঢাকা মন ভালো হয়ে গেছে। কিন্তু রিকশায় উঠলে আবারও সেই কোমল মনে বিষাদ ভরে যাবে, তাই সে কোনোভাবেই রিকশায় উঠবে না। আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘকে একটা টেবিলে দেখিয়ে আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির চলে যেতেই 3টা মেয়ে মেঘের সামনে হাজির হলো। মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর, আবার সাজুগুজু করেছে, তবে বয়সে মেঘের থেকে অনেক বড়। মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। 3টা মেয়ের মধ্যে একজন বলে উঠল, তোমার পাশের ছেলেটা আবির ছিল না? মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, হ্যাঁ, কেন? আরেকটা মেয়ে আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড? মেঘ ঢোক গিলল। আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি, সেই সাথে আবিরের যত্ন, দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আবির মুখ ফুটে এখনো কিছু না বলল। মেঘ মেয়েগুলোর সামনে শান্ত স্বরে বলল, জি। মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলেছিলাম না গার্লফ্রেন্ড, দেখলি তো? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, আপনারা কারা? আর আবির ভাইকে কিভাবে চেনেন? একটা মেয়ে কপাল গুটিয়ে বলল, আবির ভাই ডাকছো কেন? বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে? মেঘ চিবুক নামিয়ে মৃদুস্বরে বলল, উনি আমার চাচাতো ভাই। কিন্তু আপনারা কারা? এবার মেয়েগুলো ধাক্কাধাক্কি বেড়ে গেছে। তাদের মধ্যে একজন মিষ্টি করে হেসে বলল, ও আচ্ছা, তুমি তবে সে যার জন্য আবির কলেজে কোনো দিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ে থাকলে বাইরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। আরেকটা মেয়ে বলে উঠল, আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম। আজ এত বছর পর হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম, তার পাশে তুমি ছিলে। আবিরের যত্ন দেখে সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয়ই আবিরের প্রেমিকা হবে, তাই শিওর হতে তোমাদের ফলো করে এখান পর্যন্ত এসেছি। বাই দ্য ওয়ে, তুমি খুব লাকি যে আবিরের মতো একজন মানুষ পেয়েছো। আরেকটা মেয়ে চাপা স্বরে বলল, যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, জি ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। ফি আমানিল্লাহ, এখন আসি।
মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, চলে যাবেন কেন? উনি এখনই চলে আসবে, বসুন আপনারা, আমাদের সাথে ডিনার করুন। মেয়েগুলো উদাস ভঙ্গিতে বলল, আবির যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চিত ভাববে তোমার কাছে উল্টাপাল্টা কথা লাগাচ্ছি। থাক, তোমরা আনন্দ করো, আসি। পাশের মেয়েটা আবারও বিড়বিড় করে বলল, ক্রাশের প্রেমিকাকে দেখেই পেট ভরে গেছে, আজ রাতে কিছু না খেলেও চলবে। যেতে যেতে পাশের জন ধমক দিল, মুখটা বন্ধ রাখতো। মেয়েটা কি ভাবছে কে জানে। মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে আবির হাত মুখ ধুয়ে চলে এসেছে। টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকালো। মেঘ তখনও সেদিকে তাকিয়ে আনমনে হাসছে। আবির পেছনে ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে হাসছিস কেন? পরিচিত কেউ আসছিল? মেঘ হেলান দিয়ে বসে আবিরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড আসছিল। আবিরের কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে প্রখর তপ্ত স্বরে শুধালো, আমার গার্লফ্রেন্ড মানে? মেঘ হেসে আবারও বলল, আহারে, মেয়েটা আপনাকে কত ভালো। বলতেই আবিরের চোখে চোখ পড়ল। আবির অগ্নিদৃষ্টিতে তাকে শানিত কণ্ঠে বলল, আজে বাজে কথা একদম বলবি না। এমন সময় তানভীর এসে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আমার বোনটাকে বকা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আবির পূর্বের মতো গাম্ভীর্যতা রেখে আবারও বলল, আমাকে বলছিস কেন? তোর বোনকে জিজ্ঞেস কর। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে বনু? মেঘ সাফাই দেওয়া স্বরে বলল, এক মেয়ে বলেছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল, তাই আমি মজা করছিলাম। তানভীর সন্দেহের দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো, কোনটা আসছিল? মেঘ চোখ বড় করে বিস্ময় সমেত তাকিয়ে বলল, কোনটা মানে? কয়েকজনের ক্রাশ শুনি? আবির অকস্মাৎ টেবিলের নিচে তানভীরের পা চেপে ধরে অগ্নিদৃষ্টিতে তাকালো। তানভীর মজার ছলে বলল, আসলে ভাইয়াকে তো অনেক মেয়েই পছন্দ করে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না। মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ জানি। আবির আর তানভীর দুজনেই মেঘের দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কোন মেয়ে আসছিল, কি বলছে, এসব ভেবেই দুই ভাই আঁতকে উঠছে। তানভীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হয়, মেঘ অনেক কথাই তানভীরের সামনে বলে দেয়, কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিত ভাইয়ের সামনে বলতে থাকবে। প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিত ভাইয়ের সামনে বলবে। তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওকে নিয়ে বাসায় যা। মেঘ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আপনি বাসায় যাবেন না? তানভীর মিটিমিটি হেসে বাইক স্টার্ট দিতে চলে গেছে। আবির মলিন হেসে বলল, রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরবো। মেঘ আস্তে করে বলল, তাড়াতাড়ি ফিরবেন। মেঘ বাসার মেইন গেট পার হতেই সবাই একদৃষ্টিতে মেঘের দিকে তাকালো। জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে তানভীর এসে বলল, কিরে বোন, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই না মিম আর আদির জন্য কি জিনিস কিনলি, ওদের দে। মেঘ সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? তানভীর তড়িৎ বেগে জবাব দিল, মেলা হয়েছে তাই বনুকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা দুই ভাই বোন একসঙ্গে বের হতে না বারণ করেছিলাম? তানভীর ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, মনে ছিল না, এরপর থেকে বনুকে রিকশায় পাঠিয়ে আমি বাইকে আসবো। তাহলে তো হবে। আলী আহমেদ খান হেসে বললেন, বোনকে একা নিয়ে গেলে মিমার আদিকে নিলে না কেন? তানভীর মেকি স্বরে বলল, তিনজনকে একা সামলানো সম্ভব না, পরবর্তীতে বাসায় সবাই মিলে একদিন যাব। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, আবির কোথায়? তানভীরের স্বাভাবিক জবাব, রাকিব ভাইয়াদের সাথে অফিসিয়াল মিটিং করছে। মোজাম্মেল খান ভ্রু উঁচিয়ে বললেন, অফিসিয়াল মিটিং? তানভীর রাশভারী কণ্ঠে বলল, ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাই আর রাসেল ভাইয়াকেই নিতে হবে। তার জন্য মিটিং প্রয়োজন না? হ্যাঁ অবশ্যই প্রয়োজন। বাসায় কখন ফিরবে? মিটিং শেষ হলে। ঠিক আছে, তাহলে তুমি রুমে যাও। তানভীর স্বাভাবিকভাবেই রুমে চলে গেছে। মিমদের জিনিসপত্র দিয়ে মেঘ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে চুল খুলে মাথায় টিকলি, নতুন কেনা বড় বড় ঝুমকা, হাত ভর্তি চুড়ি, কোমরের বিছা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আজকের পরা প্রতিটা জিনিসই আবির ভাইয়ের পছন্দ করে কেনা। মেঘ একবার ওড়না দিয়ে ঘোমটা দিচ্ছে, আবার ঘোমটা তুলে নিজের লাজুক মুখখানা দেখছে। আচমকা মেঘের মনে বিষাদের ছায়া নেমে আসলো। মনে পড়ে গেল আবির ভাইয়ের চলে যাওয়ার কথা। ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সব খুলে ফেলেছে। চুলে হাতখোপা করে বিছানায় এক কোণে চুপটি করে বসে পড়েছে। মনে মনে ভাবছে ছোট থেকে ফেলে আসা সব স্মৃতি। অকস্মাৎ মেঘের মনে পড়ল আজ থেকে প্রায় 9 বছর আগের কথা, যখন প্রথমবারের মতো আবিরের দেশ ছাড়ার কথা হচ্ছিল। আবির আকুল কণ্ঠে বারবার মেঘকে জিজ্ঞেস করেছিল, তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই? প্লিজ মেঘ, তুই একবার বল।
যেতে হবে না, আমি সত্যি সত্যি যাব না, কিছু তো বল প্লিজ। অথচ মেঘ সেদিন একবারের জন্যও মুখ খোলেনি, এমনকি আবিরের ব্যাকুল কণ্ঠে বলা কথাগুলো মানে বোঝার চেষ্টা করেনি। তীব্র অভিমান বুকে জমিয়ে রেখেছিল, যার জন্য বাধ্য হয়ে সেদিন আবিরকে কাটা বেছানো পথকেই বেছে নিতে হয়েছিল। তখন আবির বাড়ি ছাড়াই সবচেয়ে বেশি খুশি হয়েছিল মেঘ, অথচ আজ সম্পূর্ণ উল্টা। আজ সবচেয়ে বেশি কষ্ট মেঘই পাচ্ছে। মালিহা খানকে বোঝানোর পর উনি মেনে নিয়েছেন, কিন্তু মেঘ কোনো কিছুই বোঝার অবস্থাতে নেই। আবিরের উপস্থিতি ছাড়া মাত্র 7 দিনে মেয়েটা আধমরা হয়ে গেছিল, সেখানে 7 সমুদ্র পার পার হয়ে আবির চলে যাবে, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। ঘন্টা দুয়েক যাবৎ মেঘ এলোপাতাড়ি ভাবনায় মগ্ন। ভাবনার মাঝে আগমন ঘটে আবিরের 3 বান্ধবী, যাদের মধ্যে একজন বলেছিল, তুমিই তো সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ে থাকলে বাইরের পেতনি দেখার তো প্রশ্নই আসে না। এটুকু মনে পড়তেই মেঘ অকস্মাৎ সোজা হয়ে বসলো। রেস্টুরেন্টের বিষয়টা সেভাবে ভেবে দেখেনি, তবে এখন এটার মানে বেশ বুঝতে পারছে। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো, তবে কি আবির ভাই আমাকে তখন থেকেই ভালোবাসতেন? মেঘের হৃদস্পন্দন জোরালো হতে শুরু করেছে, আচমকা বুকের বাঁ পাশে তীব্র ব্যথা, শূন্যতা অনুভব হচ্ছে। 9 বছর যাবৎ আবির ভাইকে কত কষ্ট দিয়েছে, সেসব ভেবেই মেঘের কলিজা কাঁপছে। যদিও মেঘ শিওর না এটা কেবল সন্দেহ, তবুও মেঘ স্তব্ধ হয়ে গেছে। কোনো কিছু ভেবে না পেয়ে দ্রুত রুম থেকে প্রস্থান নিয়ে ছুটল আবিরের রুমের দিকে। ততক্ষণে রাত গভীর হয়ে গেছে, ঘড়ির কাঁটা 11টা-12টার ঘরে। আবিরের রুমের দরজা চাপানো, তবুও ইতস্ততা ছাড়াই মেঘ দরজায় ধাক্কা দিল, ছুটে গেল রুমের ভেতরে। কিন্তু আবির রুমে নেই। রুমে লাগেজ সাথে প্রয়োজনীয় সবকিছু গুছানো দেখেই মেঘের বুকটা আবারও ছ্যাদ করে উঠল। রুমে ফোন রেখে শিওর হলো আবির বাসায় আছে। রুমে আবিরকে না পেয়ে সোজা ছুটল ছাদের দিকে। ছাদের কার্নিশে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আবির, দৃষ্টি আকাশের পানে। মেঘ দরজায় দাঁড়িয়ে ক্ষণ ক্ষণ শ্বাস ফেলে তাকালো আবিরের দিকে। আবিরের পেছনে সাইড দেখেই মেঘ বুঝতে পেরেছে। বুকের ভেতরে আটকে থাকা সবটুকু নিঃশ্বাস ছেড়ে মেঘ আবারও ছুটল। আবির গভীর মনোযোগ সহকারে অসীম আকাশে তাকিয়ে আছে। মেঘের নুপুরের শব্দ আবিরের কর্ণকুহরে প্রবেশের আগেই মেঘ পেছন থেকে আবিরের ঝাপটে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আকস্মিক ঘটনায় আবিরের এক পা সামনে এগিয়ে ছাদের সাইডের দেয়ালে হাত চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলো। মেঘের ছোট্ট ছোট্ট দুহাত আবিরের বুকের উপর। মেঘের অবাধ কান্নায় আবির পিঠের দিকে টি শার্ট ভিজে যাচ্ছে। আবির এক হাতে নিজের 2 চোখ মুছে মেঘকে খানিকটা ছাড়িয়ে সামনে ঘুরল। মেঘ এবার অতর্কিত আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে। মেঘের গগন বিদায়ী কান্নার প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে, ছাদে বয়ে যাওয়া হিমশীতল হাওয়াও থেমে গেছে। পূর্ণিমার চাঁদে আলোকিত ছাদে আবির আর মেঘ ব্যতীত কোনো প্রাণের অস্তিত্ব নেই। ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা বেড়েই চলেছে। আবিরের গলা দিয়েও কেন আওয়াজ বের হচ্ছে না। মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে আবির আচমকা নিজের এক হাত মেঘের কোমরের কিছুটা উপরে আর এক হাত পিঠ বরাবর রেখে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের স্পর্শ অনুভব করা মাত্র মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, জোরে শব্দ করে কাঁদতে শুরু করেছে। এই প্রথমবার আবির মেঘকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। প্রশস্ত হাতের সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করেছে। এর আগে যে কয়েকবার ধরেছে ততবারই আবির দূরে থেকেছে, তবে আজ দুজনের মাঝে 1 ইঞ্চিও দূরত্ব নেই। দুটো নিষ্কলুষ হৃদয়ের মানুষের কান্নারত একে অন্যের হৃদয়ের ক্লেশ উপলব্ধি করছে। আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথার উপর আলতোভাবে নিজের গাল ছোঁয়াতে আবিরের চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু মেঘের কেশরাশে ভেদ করে ভেতরে চলে গেছে। কান্নার তোপে মেঘ সেই নোনা জল উপলব্ধিও করতে পারেনি। আবির সংগোপনে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের মাথার নিচে নিজের মাথা কাত করে রাখতেই মেঘ আবিরের প্রশস্ত বুকে নিজের মুখ চেপে ধরেছে।
অকস্মাৎ মেঘের খোঁপার বাঁধন খুলে আবির দুহাত থেকে মেঘের ঘন কালো চুল পৌঁছে গেছে হাঁটুর পর্যন্ত। আবিরের সুপ্ত অনুরাগের মতো কেশরাশিরাও যেন লুকিয়ে ফেলেছে আবিরের ভালোবাসার বন্ধনকে। মেঘ আবিরের বুকে বাঁ পাশে মাথা রেখে অবাধে কাঁদছে। আবির নীরবে মেঘের কান্নার গভীরতা মাপছে। প্রায় ৪৫ মিনিট পেরিয়ে গেছে, অথচ মেঘ থামছেই না। আবির বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, এবার একটু থাম প্লিজ। মেঘ আরও কিছুক্ষণ কেঁদে কয়েক সেকেন্ডের জন্য থামল, তবে তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই যাচ্ছে। খানিক স্থির হওয়ায় আবিরের বুকের বাম প্রকোষ্ঠে থাকা হৃৎপিণ্ডের প্রবল স্পন্দন শুরু করেছে, যা বাহিরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। মেঘের কান্না থেমে গেছে, দু চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জলও থমকে গেছে। মেঘ ফোঁপানো কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আপনি ব্যতীত আমি একবারে নিঃস্ব হয়ে যাব, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আবির এক হাতে মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে মোলায়েম কণ্ঠে বলল, এই বিস্তৃত নক্ষত্রমণ্ডলকে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছে, আজ থেকে ঠিক ৫ মাস পর মেঘ যা চাইবে ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে। মেঘের কোনো ইচ্ছা আমি আবির অপূর্ণ রাখবো না, কথা দিলাম। শুধু একটু ধৈর্য রাখ প্লিজ। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এর বেশি ধৈর্য রাখতে পারছি না আবির ভাই, আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। আবির সহসা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আমার উপন্যাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।